আমি আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ধন্যবাদ আমাকে এখানে জগলুল আসাদ ভাই আমন্ত্রণ জানানোর জন্য এবং কেন্দ্রিক হোস্ট করার জন্য। তো আমি কথা যা বলবো আগে কিছু ডিসক্লেমার দিয়ে নিতে হবে, কারণ আপনারা যারা এখানে কষ্ট করে আসছেন আপনারা হয়তো সাধারণত অনেক কিছু জানতে আসেন, অথবা আপনারা, তো আমি আপনাদেরকে আসলে কিছু জানাইতে আসি নাই, এটা হচ্ছে প্রথম কথা। মানে এইটা নিয়ে আমার একটু ইয়ে আছে যে মানে এইখানে একজন দাঁড়াবে, উনি জ্ঞান দিচ্ছে, মানে একটু পল অফ ফ্রায়ারের যদি আমরা পড়ি, এটা আসলে এরকম কিছু না। আমি আজকে পার্টিকুলারলি একজন ফিলোসফারকে একটু ইউজ করব, যেহেতু আমার পড়াশোনা সেই মতে আমি ওই ব্যাপারে যাব। ডিলুজ গুটারি ডিলুজ যে অ্যাসেম্বলেজ থিঙ্কিং নিয়ে কাজ করেন সেটা নিয়ে কথা বলবো, ফ্রেঞ্চ যে ফিলোসফার, এবং কেন তাকে ইউজ করছি মানে বিকেন্দ্রিককরণের একটা হাতুড়ি হিসাবে এটা নিয়ে একটু আলাপ করব। প্রথমে যেখান থেকে আসলে শুরু করতে চাই, ডিসক্লেমার এক হচ্ছে, সুতরাং আপনাদের এই আশা থাকার কোনো দরকার নাই যে আপনি এখানে আমার থেকে কিছু শিখবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে প্রশ্ন করার যেই সর্ট অফ এই ক্রিটিক্যাল রিফ্লেকশনটা, এটা আমি একটা কোড দিয়ে শুরু করি, তাহলে এটা হয়তো জিনিসটা হেল্পফুল হবে যে আমার আসলে কাজটা এখানে কি। এখানের কোডটা সেটা হচ্ছে ডিলুজের একটা বই, সেখানে লিখছেন যে হোয়াট উই শুড ইনফ্যাক্ট ডু ইজ স্টপ অ্যালাউইং ফিলোসফার্স টু রিফ্লেক্ট অন থিংস। সো ফিলোসফারদের রিফ্লেক্ট করার দরকার নাই। দ্য ফিলোসফার ক্রিয়েটস কনসেপ্টস, হি ডাজন্ট রিফ্লেক্ট। সো ইন দ্যাট সেম টোকেন আমি আপনাদের এখানে কিছু কনসেপচুয়াল জিনিস নতুন তৈরি করার চেষ্টা করব, ডিজাইন করার মতন করে। কারণ আমার এখন ব্যাকগ্রাউন্ড বলতে হবে, কারণ আপনারা তো আমার ফিলোসফি নিয়ে কথা বলার আসলে কি এখতিয়ার আছে, এখন এখতিয়ার আসলে নাই। সুতরাং আপনারা পরে এটা ওনাদের সাথে কথা বলতে পারবেন যে কেন এখতিয়ার নাই একজনকে আপনারা আনছেন, এবং আপনারা শুধু দেখবেন যে আমি আমার কথা অনেক জোক ইউজ করব। এটা একটা আমার কাছে এটা একটা মেথোডলজিক্যাল অ্যাপারেটাস, কারণ ওই জোকটা আমার কাছে এক ধরনের জোকের মতন। এটা আপনাকে অনেকগুলো জিনিস আপনি চিন্তা করতে হেল্প করতে পারে। সো এটা আবার তো এই টাইপের কিছু ডিসক্লেমার, মানে আপনারা যাতে এক্সপেকটেশন বেশি না থাকে এটা আগে ক্লিয়ার করে নিচ্ছে আর কি। প্রথম যে ওয়ার্ডটা নিয়ে আমি ফয়সাল ভাইকে ফোন দিয়েছিলাম যে চিন্নায়ক কি, এখন আসলে আমি আসলে অনেকগুলো ওয়ার্ড, যেহেতু আমি বাংলায় লিখি না, সুতরাং আমি বাংলা ওয়ার্ড আমি বুঝতেছি চিন্নায়ক কি, বাট আপনি কি মিন করছেন কেন, সেটা নিয়ে আমি সভাপতি চিন্তা করতেছিলাম। আচ্ছা, চিন্নায়কের কাজ যদি এটা হয় যে সে চিহ্নিত করে দিচ্ছে কিছু কিছু জিনিস, তাই তো? এবং ইউজুয়ালি আপনারা যখন দেখেন, আপনার কি মনে হয় যে এইখানে এইগুলো দেয় কেন, ম্যাটেরিয়াল এই জিনিসটা প্রিন্ট কেন করতে হয়েছে, এটা না করলে কি হয়, কেন করতে হয়, এই 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 জিনিসগুলো কেন লাগে? এটা লাগার একটা মেইন কারণ হচ্ছে যে আপনি যে নলেজ নিবেন, আপনার সবাই আমরা জাজ করতেছি এটা কি লেজিটিমেট। উনি ইউনিভার্সিটি অফ শেফিল্ড, এখন যদি এটা কেরানীগঞ্জে নকল শেফিল্ড হয়, এটা যদি আপনি জানেন তাহলে কি আপনি আমার কথাগুলো মানবেন, নাকি এটা ইউকে দেখে আপনি মানতেছেন? আমরা সবসময় একটা লেজিটিমেসি খুঁজতেছি, রাইট? আর আমি এই জন্যই বলতেছি যে আমার শুরুটা হচ্ছে আমি নিজেকে ডিলেজিটিমাইজ করতেছি। আমি ফিলোসফিতে পড়ি নাই, আমার ব্যাচেলার্স হচ্ছে আর্কিটেকচারে, আমরা বিল্ডিং ডিজাইন করা শিখছি। আর স্থাপত্যের সাথে ফিলোসফির কাজ কি না? তো স্থাপত্যের পরে আমি আমার পিএইচডি হচ্ছে গিয়ে আরবান ডিজাইনে, অফিসিয়ালি আর কি। এখন ওইটা করতে যেয়ে যেহেতু আমার ফিলোসফি, ডক্টর অফ ফিলোসফির জন্য আমার ফিলোসফি পড়তে হয়েছে, তখন আমি কিছু ফিলোসফি পড়ছি। কিছু ফিলোসফি পড়ে সেটা নিয়ে বলার মতন জ্ঞান এটা কোত্থেকে আসবে? এটা তো আসার কোনো কারণ নাই। এইখানে এই ডিলেজিটিমেসি আর লেজিটিমেসি, জ্ঞান কার থেকে নিব, কতটুকু নিব, এইটা একটা ফাউন্ডেশনাল আমার কাছে আন্ডারস্ট্যান্ডিং। কেন? কারণ আপনি কি চান, আপনার নাম হচ্ছে বিকেন্দ্রিক, তো আমি ধরে নিচ্ছি আপনি বিকেন্দ্রিকের একটা নর্মেটিভ ভ্যালু দিচ্ছেন যে কিছু জিনিস কেন্দ্রীভূত হয়ে আছে, এটা বিকেন্দ্রিক হওয়া দরকার, অথবা আমি জানি না, অথবা অন্য কেন্দ্রের থেকে এটার দিকে তাকানো দরকার। কারণ এখন আমরা শুধু একটা পার্টিকুলার চশমা দিয়ে দেখি। আমাদের পার্টিকুলার কয়েকটা বই ফার্স্ট ইয়ারে যেটা শিখায় দেয়,
স্থাপত্যের ক্ষেত্রেও আমরা এটা লিভড রিয়ালিটি দিয়ে এটা আমরা টের পাইছি। এখন কীভাবে টের পাইছি, এখন আপনার তো এটা পার্টিকুলারলি আমার কাজের ক্ষেত্র হচ্ছে গিয়ে বস্তি নিয়ে, এটা আমি এখন কীভাবে টের পাইছি। এখন 4th ইয়ারে আমাদেরকে হাউজিং শেখানো হয়, তো হাউজিং শেখানো খুব ভালো কথা। এখন আমার বাসা বনানি, আমি এই করাইল বস্তির মাঝখান দিয়ে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসি, তো 4 বছর ধরে তো রিক্সা দিয়ে আসতেছি। 4th ইয়ারে যখন ঢুকলাম তখন বললো যে জানলা দিয়ে যে দেখো বস্তি দেখা যায়, এটা হচ্ছে গিয়ে এখানে সব ক্রিমিনালরা থাকে, এদেরকে উঠাই দিতে হবে, এখানে আমরা তারপরে সুন্দর করে বিল্ডিং করব। ওই যে ফ্রান্সের প্যারিসে একটা ফেমাস আর্কিটেক্ট আছে, ওনার কাজগুলো দেখো, বই দিয়ে গেছে। এরকম করে যদি আমি করতে পারি এই মানুষগুলার, তাহলে ওইরকম সুন্দর মডার্ন আর্কিটেকচারে যদি মানুষগুলোকে ঢুকানো যায়, তাহলে তার মননও চেঞ্জ হয়ে যাবে, সে নিজে মডার্ন হয়ে উঠবে। এখন আমার কাছে একটু খটকা লাগতেছে যে এখানে আমি যখন প্রতিদিন আমি দেখতেছি যে একটা শহর গড়ে উঠছে, করাইলে মানুষ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঝগড়াঝাটি হচ্ছে, যদি মনে করেন যে ওইখানে যদি খারাপ কাজও হয়, এমন তো না যে গুলশানে কোনো খারাপ কাজ হয় না, তাই না? শহরের খারাপ ভালো মিলাই। সো আমার যাপিত জীবনে আমি দেখতেছি যে এক ধরনের আইডিওলজিক্যাল ব্লাইন্ডনেস নিয়ে আমরা পড়াশোনা করতেছি। এটা তো কোয়েশ্চেন করার কোনো জায়গা নাই, কারণ টিচার গ্রেড হবে খারাপ, গ্রেড পাওয়ার ভয় এটা নিয়ে ধর কোয়েশ্চেন করি নাই, বাট ইটস আমার মনের মধ্যে এই খটকাটা লাগতেছে যে আমরা কেন কন্টিনিউয়াসলি একটা নলেজকে লেজিটিমেট ভাবতেছি, একটা ভাবতেছি না। তো আমি এখন আজকের কথার যে মেইন পার্ট, যে ন্যায়ের বিকেন্দ্রিক পাঠ ও ইনসাফের সম্ভাবনা, আমি এখন আসলে এক ধরনের বেইনসাফির পথ পরিক্রমার কথা বলতেছি। বেইনসাফিটা এখন আমি দেখতেছি যে যারা স্থপতি, তাদের কাছে তো কারো বেইনসাফি লাগতেছে না। স্থপতি তো আর জিজ্ঞেস করতেছে না যে এইখানে আগে 2000 লোক থাকতো, এদেরকে উঠায় দেওয়া হয়েছে বিনা নোটিসে, একদিনের নোটিসে বুলডোজার এসে করে দিছে, জায়গা খালি হয়ে গেছে, উনি এখন ডিজাইন করা শুরু করছে। তার কাছে তো এটা বেইনসাফি না, কারণ সে তো ওইটা দেখতেই পাচ্ছে না। আচ্ছা, এখান থেকে গেলাম আমেরিকাতে পড়াশোনা করতে। আমেরিকাতে পড়াশোনা করলাম নিউ ইয়র্কে পড়াশোনা করে আমি একটা চাকরি করতেছি। সেই নিউ ইয়র্কে চাকরি করতেছি, তখন আমি একটা চাকরি পেলাম, সেটা হচ্ছে গিয়ে আমেরিকার ভিতরে আরকানসাস স্টেট, যেটা হচ্ছে খুবই যেটা ধরেন ট্রাম্প সাপোর্টার বেস এরকম। ওখানে যেয়ে যখন আমি ওদের কমিউনিটি ডিজাইন সেন্টারে কাজ করি, তখন আমি ছোটো ছোটো আমেরিকার রুরাল টাউনে ওদের আরবান প্ল্যানিংয়ে হেল্প করি। 2 বছর ধরে যখন করতেছি, তখন আমি বেইনসাফির নমুনা কত বড় কী আর মনে হচ্ছে যে নিউ ইয়র্কের আমেরিকা আর ওই রুরাল আরকানসাস টাউনের আমেরিকা কমপ্লিটলি দুইটা আলাদা, মানে দুইটা দেশ মনে হচ্ছে। যেটা আরকানসার অনেক রুরাল টাউনের অবস্থা আমাদের অনেক রুরাল টাউনের চেয়েও খারাপ অবস্থা আছে। সো আমাদের এইভাবে আস্তে আস্তে এক ধরনের বেইনসাফি, আমাদের যেটাকে আমরা বলবো স্প্যাশিয়াল জাস্টিস বা আমাদের বিল্ট এনভায়রনমেন্টে এটা দেখা শুরু করলাম। সো আমার এই বেইনসাফি ইনসাফের কনভারসেশনটা এক ধরনের এক্সপিরিয়েন্স থেকে এটা আসতেছে। এটা নট যে আমি তাত্ত্বিকভাবে প্রথম থেকেই জাস্টিসের কথাটা নিয়ে পড়াশোনা করে আসতেছে। এখন বেইনসাফির কথা যদি বলতে হয়, তাহলে এইখান থেকে যখন আমি তারপরে পিএইচডির জন্য যখন এই করাইল বস্তিতে আমি 5 বছর ধরে এখন আমরা 7 বছর ধরে কাজ করে আসতেছি, তো এটা আপনারা অবশ্যই জানেন যে এখন পর্যন্ত আপনি মিম দেখবেন যে ওরা তো বস্তির ছেলে, অথবা হাদি ভাইয়ের সাথে জুমা, ওইটা নিয়ে যে মিম হয়েছে, সবসময় দেখবেন যে বস্তিকে ইউজ করতেছে একটা ডিলেজিটিমাইজিং, যে ও তো এটা বলছি তোমাকে বস্তির ছেলে মিলবে না। এখন আমি যখন বসতি নিয়ে অনেক কাজ করতেছি অনেক দিন ধরে, তখন আমি দেখতেছি যে আমাদের তো এই বেইনসাফির নিশানা পরতে লেয়ারে এটা আমাদের যাপিত জীবনের অংশ। যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা এই সোশ্যাল জাস্টিস নিয়ে কাজ করতেছে, উনাদের চোখেও অনেকগুলো জিনিস ধরা পড়তেছে না। তার মানে আমাদের যে এক ধরনের লিবারাল সেকুলার একটা ফ্রেমওয়ার্ক অফ জাস্টিস, এই জাস্টিসটা কি এনাফ কিনা, সেইটা হচ্ছে আমার মানে বিকেন্দ্রিক একটা পাঠের প্রথম সূত্র হচ্ছে এটা কি এনাফ কিনা। অ্যান্ড আমার মনে হচ্ছিল যে না, এটা এনাফ না। এখানে আমি ডিলুজের কথাটা কেন বলতেছি, আমরা যারা ওয়েস্টার্ন এন্টায়ার ফিলোসফিটাকে মানে অনেক সময় মনে হয় যে এটা পুরাটা একটা হোমোজিনিয়াস এখানে এই যে একটা ওয়েস্টার্নকে এগেনস্টে আমার হচ্ছে গিয়ে ডিকলোনাইজ করতে হবে, এই ধরনের পাঠের সমস্যা হচ্ছে যে আমরা অনেক ভেরিয়েশন একটা জিনিসকে খুব হোমোজিনিয়াসভাবে দেখি। আপনারা যদি ডিলুজের কাজ দেখেন, ওর
প্রথম যেই ফেমাস বইটার নাম ডিফারেন্স অ্যান্ড রেপিটেশন। ডিফারেন্স অ্যান্ড রেপিটেশনের ও 3rd-4th পেজে যে বলতেছে যে an image of thought has formed in Western discourse for the last 2000 years. প্লেটো থেকে শুরু করছে টানা, প্লেটো থেকে শুরু করে টানতে টানতে এসে বলতেছে যে এই ইমেজ অফ থট ইট স্টপস আস ফ্রম থিঙ্কিং। এই ও বলছে যে আওয়ার জব ফিলোসফার্স হ্যাজ টু বি টু ওভারটার্ন দিস। ও কিন্তু বলতেছে ওয়েস্টের ভিতরে, বুঝতেছেন, ও বিকেন্দ্রিক করার চেষ্টা করতেছে। ও বলছে যে এইভাবে যে চলে আসতেছে ডিলুজের জিনিসগুলো যখন আমি ঘাটা শুরু করলাম যে আচ্ছা ও এই আইডিয়াগুলো কোত্থেকে পাচ্ছে, কারণ দেখা যাচ্ছে ডিলুজ হচ্ছে গিয়ে মানে মাস্টার চোর ছিল, হ্যাঁ, অনেক ফিলোসফার থেকে ও নিচ্ছে এবং ও বলছে যে নিচ্ছের থেকে নিচ্ছে। তো ডিলুজের একটা যেমন পার্টিকুলারলি বারুচ স্পিনোজার থেকে একটা জিনিস নিচ্ছে। আমি যখন একটা পার্টিকুলার লেখা পড়তেছিলাম যে ডিলিউজের এই যে তার যে কনসেপ্টটা, যেটা এখন বলবো, জাস্ট আগে লিনিয়েজটা বলে নেই, খুব কম জায়গায় এটা আপনি বের করতে পারবেন যে ডিলিউজের কনসেপ্ট স্পিনোজা এটা কোত্থেকে পাইছে, এটা মাইমোনাইডেস থেকে পাইছে আরও 300 বছর আগে। মাইমোনাইডেস জুইশ যে ফিলোসফার, এটা উনি কোত্থেকে পাইছে, ইবনে আরাবি। এই যে লিনিয়েজটার একটা কনসেপচুয়াল লিনিয়েজ, কনসেপ্টটাতে না যাই, সেইটার যে এক ধরনের লিনিয়েজ এবং ওয়েস্টে বসেও যে একজন লিখতেছে বা তার কনসেপচুয়াল, এটা যে আসলে একটা মেসি, এটা যে এত ক্লিন কাট না, খুব ইজিলি বলা যায় না যে ওয়েস্টের সবই খারাপ। এখন আপনি যদি আবার এখন বলেন যে ও এটা তো আসলে ইবনে আরবি থেকে আসছে, তাহলে মনে ভালো। তার মানে আপনি অলরেডি একটা মেসিনেসের মধ্যে আছেন, রাইট? একটা ইটস নট সো ইজি টু ক্লিন কাট। তার মানে আপনার নিজের এটা আসলে ফিলোসফিটা আরও শার্পার হইতে হবে, যাতে আপনি এই নির্ণয় করতে পারেন এক ধরনের জিনিওলজি অফ থট এবং আপনার এক ধরনের কম্পাস হিসেবে কাজ করে। আমি এখানে পার্টিকুলারলি ইন্টারেস্টেড এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে ইনসাফের সম্ভাবনা নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমার কাছে মনে হয় যে এই ডিলিউজের যে মেথড বা ডিলিউজের পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং উইচ ওয়াজ অল অ্যাবাউট ডিফারেন্স, বা যেটার এক ধরনের নাম ধরেন অ্যাসেম্বলেজ থিঙ্কিং দিয়ে ডিলিউজ এটা বুঝাইতে চাইছে অফকোর্স যে প্রত্যেকটা জিনিস কীভাবে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, রিলেশনাল থিঙ্কিং অ্যান্ড এক ধরনের সহজভাবে বলতে গেলে যেমন আপনারা যখন বলছেন বিকেন্দ্রীকরণ বা ডিকলোনাইজেশন, এটার ক্রিটিকটা একটা ডিলিউশন ক্রিটিক এরকম হইতে পারে যে আপনি যখন বলেন যে আপনি একটা জিনিস একটা কেন্দ্র থেকে সরাবেন, তার মানে আপনি এক হচ্ছে প্রথমে ওই কেন্দ্র একটা হেজেমনি, এটার এক ধরনের সবসময় একটা রিয়াক্টিভ স্ট্যান্সে জিনিসটা কাজ করে, না? আপনি সবসময় ওকে, এটা এক ধরনের ওর লেজিটিমেশন যে আমি না, এটা হচ্ছে যে ছ্যাঁকা খাওয়ার পরেও এটা হচ্ছে এরকম যে ওই মেয়ের থেকে আমি দূরে থাকবো, বারবার ওই মেয়ের কথা বলছে। ইট ইজ দ্য সেম ওয়ে যারা আপনি একটা কেন্দ্রকে, আমি ওর সাথে সবসময় নিজেকে মেজার করতেছি, তাহলে আমার সবসময় যদি ও আমার কাছে এত ইম্পর্টেন্ট না হয়, কিন্তু আমি ওর কথা ওকে মেজার করতেছি, অফকোর্স এটাও এক ধরনের সাবজুগেশন। তো এখন আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মনে হয়, এখন এই কথাটাগুলো কেন আসতেছে, কারণ আমি এখন এই আরবান স্পেস নিয়ে কাজ করতে আমাদের শহরে শুধু না, সারা দুনিয়াতে আমরা যে ধরনের ইনজাস্টিস দেখতে পাই, আজকে যেগুলো আছে ভাই একটা ইনজাস্টিসের উপরে একটা লিখে দিচ্ছেন, সবাই একটু পড়ে দেখতে পারেন। এই ইনজাস্টিসের উপরে কথাগুলো বলতে যে আমি এইটা ভয় পাই যে আমরা ওই এক ধরনের হোমোজিনিয়াস কনসেপ্ট অফ জাস্টিস সেটাকে আবার নিয়ে আসবো, কিন্তু ইনসাফ ওয়ার্ডটা ইউজ করে। কিন্তু আমরা যখন এটা খুঁজবো যে এটার ভিতরে কি, আমরা দেখবো এটা হচ্ছে ওই আগের ওই ওল্ড ওয়াইন ইন নিউ বটল, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে। ডিলিউজের আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল যে কনসেপ্টটা লাগে, সেটা তার একটা লেখা ছিল, এটার নাম লজিক অফ সেন্স। ও এখানে বলতেছে যে যখন একটা ল্যাঙ্গুয়েজ থেকে আপনি একটা জিনিস বড় করেন, হ্যাঁ, আপনি আসলে কোনোদিনও না ব্যাগের ছাড়া কারো বড় করতে পারবেন না। এটা হচ্ছে যে ওকে যদি বিয়েতে দাওয়াত দেন, ওর সাথে সবাইকেও আনতে হবে। তার মানে এই জন্যে ওয়ার্ডের একটা পাওয়ার আছে। এই জন্যে আপনারা যখন কেউ যদি বলে যে, এটার আপনারা খুব ভালো জানেন, জল আর পানি কি এক? হ্যাঁ, জল আর পানি এক? শুধু কালচার। এখন এটা আপনি কতটুকু, এটার এক ধরনের পাওয়ার প্লে আছে না, ওয়ার্ডটার একটা পাওয়ার প্লে আছে না। আপনি বুঝতেছেন যে কোন জায়গায় জল বললে কি হইতে পারে, কোন জায়গায় পানি। এটা সহজ এক্সাম্পল দিচ্ছি। এখন ধরেন আপনি যদি কাউকে বলতে বলেন, যে কেউ বলে যে আমাকে একজন বলছে এটা,
হ্যাঁ, পার্সোনালি আমাকে বলছে যে ইনসাফ তুমি এতদিন কাজ করতেছো জাস্টিস, মানে হঠাৎ ইনসাফ নিয়ে পড়ছো কেন, ইনসাফ হওয়াটার দরকার কি, তুমি জাস্টিস আরবান জাস্টিস নিয়ে এতদিন ধরে কাজ করছো, দিস ইজ গুড এনাফ। আমি বলতেছি যে আমার কাছে তো গুড এনাফ লাগতেছে না, জাস্টিস নিয়ে এতদিন কথা বললাম, কেউ তো আমার চিনেও না, ইনসাফ নিয়ে লিখা দিলাম, তার মানে ইনসাফ হওয়াটার একটা পারচেজ আছে অ্যাট দিস পয়েন্ট। এটা হচ্ছে পিওরলি প্র্যাগমেটিক, ধর মেথোডোলজিক্যাল একটা পারচেজ। আরেকটা হচ্ছে যে এই যে পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজের যেটা বলতেছি, ইনসাফ ওয়ার্ডটা আপনি যদি কথা বলতে যান, হ্যাঁ, তখন এটার সাথে এই যে একটা ওয়ার্ডের সাথে অন্য অনেকগুলো জিনিস চলে আসে। এটা সবচেয়ে বেশি কেন আমাদের দরকার, কারণ ধরেন ডিলিউজের একটা কনসেপ্ট অ্যাসেম্বলেজ থিঙ্কিং, এই অনেকেই এই কনসেপ্টটাকে পছন্দ করে যে হ্যাঁ জিনিসগুলো খুব রিলেটেড, একটার সাথে একটা কানেক্টেড আছে, তো সবাই এখন ইউজ করে যে দিস ইজ অল অ্যান অ্যাসেম্বলেজ। এখন ও আসলে ডিলিউজের অন্য কিছুই বড় করে না, অন্টোলজিক্যাল কোনো ট্রান্সফরমেশন নাই, ও জাস্ট বুঝতেছে যে এই ওয়ার্ডটা এখন একটা ভারী কি এক ধরনের মিডিওকার বড় করে, যে ও পুরাটা ওই রিলেশনশিপ ম্যাপিংয়ের দরকার নাই, বোঝার দরকার নাই, অন্য কিছুর দরকার নাই, ও শুধু একটা ওয়ার্ড কানে। এইটা করাতে যেটা হয় যে অরিজিনাল যে কনসেপ্টটা সেটা এক ডাইলুট হয়ে যায়, তখন মানুষ বলে যে কি ওই একই তো, এই অ্যাসেম্বলিতে বলছে নতুন কিছু তো বলতেছে না। নতুন কিছু বলতে পারতে হইলে আপনার আর কি তাকত হইতে হবে যে ওর সাথে যে ভাই বেড়াদার আছে সবাইকে আমি দাওয়াত দিয়ে আনলেও আমি পারবো। এটা কেন বলতেছি, আপনি যদি ইনসাফের, হ্যাঁ, হাদি ভাই কোত্থেকে ইনসাফের কনসেপ্ট পাইছে, উনি ইনসাফের কনসেপ্ট আমি যদি বলি যে আমি ধরেন বিশ্বাসী অবিশ্বাসী ডাজন্ট ম্যাটার, ধরেন কারণ কোরআন নিয়ে অনেকে স্টাডি করে যারা মুসলিম না, কারণ তারা কনসেপচুয়াল জিনিস খুঁজতেছে। আপনি যদি সূরা নিসার ভার্স 135 দেখেন, তাহলে আল্লাহ বলছে যে আমরা এই যে তোমার যদি নিজের বিরুদ্ধেও কথা বলতে হয়, ইনসাফের একটা ফাউন্ডেশনাল ইয়ে আছে, নিজের বিরুদ্ধেও যদি যাইতে হয়, হ্যাঁ, মানে ফরগেট অ্যাবাউট কাছের মানুষ ভাই বেড়াদর তো না, নিজের, তার মানে ইনসাফের একটা ফাউন্ডেশনাল কন্ডিশন হচ্ছে নিজেকে নেগেট করতে পারার ক্যাপাসিটি, সেলফ নেগেশন। এখন আপনি একটা ইনসাফের একটা পার্টিকুলার, তার মানে হচ্ছে আপনি এরকম, এটা জাস্ট একটা কনসেপ্ট বলতেছি, তার মানে একটা জিনিস তার নিজেকে নেগেট করার ক্যাপাসিটি, এটা কেন দরকার, কারণ হচ্ছে গিয়ে আপনি দেখেন, আপনি এখন এটা দেখতে পারেন যে এরকম একজন তাত্ত্বিক আছে কথা বলতেছে এখন ইদানিং, ওসামা আল শুরাফা, ওসামার কাজের মধ্যে ও যেমন বলতেছে যে এই নেগেশন, এই যে ক্যাপাসিটি, ক্রিটিক্যাল ক্যাপাসিটি অফ নেগেশন, যে এটা নাই ওইটা নাই এটা নাই, ও বলছে যে ফরগেট অ্যাবাউট, মানে তাওহীদের কনসেপ্টের মেইন একটা পয়েন্ট হচ্ছে লা ইলাহা, রাইট, ফরগেট অ্যাবাউট পরের পার্ট, গড পরে, বলছে কোনোই গড নাই, তার মানে ক্যাপিটালিজম যদি আমার কাছে গডের মতন মনে হয়, এটাও গড না, অন্য কোনো কিছুই আমার কাছে গডের মতন না। এই যে আপনাকে সব কিছু নেগেট করতে পারতে হবে, এটা তাওহীদের একটা মেইন পয়েন্ট। মানে আপনি যদি একটা পানির বোতলটা দিয়ে না ক্লিন করেন, আপনি একটা জিনিস রাখতে পারবেন না, একই ব্যাপার। এগুলো তো আসলে ফিলোসফিক্যাল অপারেশন। এই ফিলোসফিক্যাল অপারেশনগুলো ছাড়া আমি যদি ধরেন বলি হ্যাঁ ইনসাফ করতে হবে, তারপরে আমি ধরেন বললাম আচ্ছা আমরা ইনসাফ করবো, খুবই ক্যাপিটালিস্ট ওয়েতে, ওই ট্র্যাডিশনাল যেই ফরম্যাটে ক্যাপিটাল অ্যাকুমুলেশন হয়, ওয়েলথের ডিসপোজিশন হয়, যা যা প্রবলেম হয় ওই সব করে আমি, তখন তো এটা আপনার সবই করতে পারে, বাট এটার আর কি তখন ডেপটা থাকবে না। সেই জিনিস, সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে এইটা আপনি যদি জেনুইন হন যে আচ্ছা ঠিক আছে আমরা তো অন্যভাবেও রেট করতে পারি, আমার যদি এটাই যদি কথা হয় যে ইনসাফের সম্ভাবনার জন্য আমাদের এক ধরনের বিকেন্দ্রিক পাঠ দরকার, অন্যভাবে পাঠ করা দরকার, তখন আপনাকে এঙ্গেজ হইতে হবে অন্য সিলসিলার ফিলসফিটাকে, নট এই নর্মেটিভ থেকে যে এটাই ভালো এটা খারাপ, আপনি তো ভালো খারাপটা আগেই জানেন না পাঠ করার আগে, তো আপনাকে পাঠটা এতটুকু ব্যাপক হইতে হবে যে আপনি ওইখান থেকে অন্য কনসেপ্টগুলো এনে আপনি একটা জিনিসকে পাঠ করতে পারতেছেন। কারণ এই যে পাঠকে একটা পার্টিকুলার কনটেক্সটের বাইরে থেকে এনে পাঠ করা, এই ধরনের জিনিসগুলোর জন্যই তো অফকোর্স আপনার মনে করেন সোসাইটিতে অনেক ধরনের বেইনসাফি হয়, বিকজ একজন ঠাস করে একটা জিনিস নিয়ে নিছে এবং ওইটাকে কনটেক্সটের বাইরে কোট করা শুরু করছে। কনটেক্সটের বাইরে কোট করার জন্য অনেক ধরনের মানে এই যে ডিফারেন্সেস অফ মিনিং হয়। এইখানে আরেকটা পার্টিকুলার যে কথাটা নিয়ে উঠাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইনসাফের সাথে দরদাম করার একটা ব্যাপার আছে। ইনসাফের সাথে দরদামের ব্যাপারটা এরকম যে আপনি যখন
এক ধরনের আপনি যদি এখন যদি পার্টিকুলারলি একটু ইনসাফের বা জাস্টিসের যেই এখন যে ফ্রেমিংটা, এখন আমরা আসলে যখন পার্টিকুলারলি আমাদের ইউকেতে শেফিল্ডে বা ইন জেনারেল ইউকেতে আমরা যখন বলি যে আরবান জাস্টিস এভাবে করা লাগবে আরবান জাস্টিস, তখন এটার এক ধরনের ইউজুয়াল রিডাকশন হয় যে এটাকে লিগাল টার্মসে চলে আসে। এইটা একদম যে জাস্টিস মানে কি, আচ্ছা জাস্টিস তো লয়াররা করবে, যে জাস্টিসটা অ্যাজ ইফ সমাজে জাস্টিস হবে যদি দ্য লিগাল ফ্রেমওয়ার্ক এনশিওরস ইট। তো এইটা একটা খুব কমন সিমটম। এইটা যে একটা খুব কমন সিমটম, এটা এই পার্টিকুলারলি ডমিনেন্ট ওয়েস্টার্ন ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট জাস্টিস, এটা কিন্তু আমরা এখানেও দেখতে পাই। আমরা যখন করাল বস্তি নিয়ে কাজ করছি, লয়ারদের সাথে যারা অ্যাক্টিভিস্ট, তারাও আমাদেরকে এটাই বলছে যে আমরা যদি ওদের থাকার জায়গাটা স্থায়ী হয়, তাইলেই তো জাস্টিস হচ্ছে। আমার যদি লিগাল ফ্রেমওয়ার্ক থাকে, দ্যাট ইজ এনাফ। সো আমার কাছে মনে হয় যে এই জন্য জাস্টিস অ্যাজ এ সর্ট অফ আ লিগাল ডোমেইনের সাথে লিঙ্কেজের চেয়ে ইনসাফ আমার কাছে অনেক পরিব্যাপ্ত। যে ইনসাফ দিয়ে আপনি যাপিত জীবনের অনেকগুলো কথা বলতে পারবেন, যেটা জাস্টিস দিয়ে হয়তো আমরা এখন বলতে পারবো না। সো তার মানে আপনি এক ধরনের ইনসাফের অনেকগুলো দিক উন্মোচন করতে পারবেন, যেটা শুধুমাত্র একটা ডিসিপ্লিনে এটাকে রিডিউস করা এটা পসিবল না। তখন আপনি ইনসাফের কথাটাকে আপনার যে কোনো ডিসিপ্লিনে কি নিতে পারেন, অন্যান্য ডিসিপ্লিনের সাথে কি লিঙ্ক করতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনি যদি ইনসাফের চর্চা করতে চান, তখন আপনাকে ইনসাফ অ্যাজ এ প্র্যাকটিস, অ্যাজ এ প্র্যাক্সিস, ইংলিশে পার্টিকুলার ওয়ার্ডটা হবে প্র্যাক্সিস, যে রাদার দ্যান পিওর একটা এপিস্টেম, মানে এটাকে এক ধরনের পিওর আপনি নলেজ, বা এটা হচ্ছে যে এই নলেজটা আমি পেয়ে গেছি, এইটা আরেকটা হচ্ছে যে আপনি একটা প্র্যাকটিস, মানে আপনি এক ধরনের চর্চার মাধ্যমে এটাকে প্রতিনিয়ত এই চর্চাটার মানে এই ম্যান্ডেটটা, দুইটা জিনিসের ম্যান্ডেটটা ইজ কোয়াইট ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখন, আমি আপনাদেরকে বলছি যে আমি মানে যেহেতু আমি এতই কম জানি, আমি তো শুধু চিহ্নিত করে দিব, মানে পার্টিকুলার আমার মনে হচ্ছে এইসব জায়গায় অনেক কাজ বাকি। আর আপনারা যারা ফিলোসফি নিয়ে ইন্টারেস্টেড, আরও কাজ করতে চান, আপনারা পড়বেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে আরও রিসোর্স দরকার, কারণ হচ্ছে যে আমি তো এখন ইনসাফ নিয়ে আমি ধর একটা এখন শেফিল্ডে চেয়ে আমরা একটা লেকচার করতে চাই যে অল্টারনেটিভ ওয়েজ জাস্টিস অন্য দেশের লোক মানে তাকায়। এখন আমি দেখতেছি যে ইভেন ওয়েস্টার্ন কনটেক্সটে এখন অনেক এই ডিকলোনাইজেশন কথাটা যখন বারবার আসতেছে, তারা নিজেরাও চাচ্ছে যে অন্য নন অ্যাংলোফোন জায়গা থেকে কনসেপ্ট আসুক। আর আমি এটা কেন বলতেছি, কারণ আমরা রিসেন্টলি একটা বুক চ্যাপ্টারের কল, একটা পেপারের কল গত বছর রয়্যাল জিওগ্রাফিক সোসাইটিতে, সেখানে টাইটেলটাই ছিল একটা প্যানেলের যে এনভায়রনমেন্টাল জাস্টিস নিয়ে অনেক কাজ হয়েছে, ওই রলসিয়ান এবং সব এই টাইপের ডিস্ট্রিবিউটিভ, এই টাইপের রেকগনিশনাল অনেক টাইপের জাস্টিসের ভাগ উপধারা এগুলো বলছে যে এটা এক ধরনের মনে হচ্ছে স্যাচুরেশন পয়েন্টে আছে। তারা স্পেসিফিক্যালি বলে দিছে নন অ্যাংলোফোন কোনো কনসেপ্ট যদি কেউ সাবমিট করতে পারে অ্যাবাউট ক্লাইমেট, অ্যাবাউট এনভায়রনমেন্টাল জাস্টিস। তো এনভায়রনমেন্টাল জাস্টিসের এটা যখন আমরা দেখলাম নন অ্যাংলোফোন, তখন আমরা বললাম এটা তো ফ্যান্টাস্টিক, কারণ এখন আমরা ইবেন রাজাবের বই পড়তেছি, ইবেন রাজাবের বইয়ের মধ্যে আরবিতে যে কনসেপ্টটা কিস্ত, যেটা হচ্ছে গিয়ে সূরা নাহলের 90 নম্বর ভার্স আপনি যদি দেখেন, কিস্ত, তারপর হচ্ছে গিয়ে পরের ওয়ার্ডটা হচ্ছে এহসান, মানে আল্লাহ বলছে যে জাস্টিসের পরে আরেকটা লেয়ার আছে। এখন আমাদের কাছে এটা খুব ইন্টারেস্টিং। তখন আমরা বললাম যে আচ্ছা, আমরা তাইলে এনভায়রনমেন্টাল এহসান বা ক্লাইমেট জাস্টিসের সাথে এটাকে পরিব্যাপ্ত করে ক্লাইমেট এহসানের যে এটাকে কি আমরা অপারেশনালাইজ করতে পারি কিনা এখন, এবং আমরা এটা জমা দিছি, এটা আমরা এখন হচ্ছে গিয়ে এটা বুক চ্যাপ্টার হিসেবে এখন সামনে এটা বের হচ্ছে, এবং ওই বইটার ফ্রেমিংটাই হচ্ছে বিয়ন্ড ওয়েস্টার্ন মোডস অফ এনভায়রনমেন্টাল জাস্টিস। কারণ ওরা জানতে চাচ্ছে যে ওইটার বইয়ের যে আমরা যে ক্রিটিকটা বা যেই ধরনের রিভিউ পাইছি, ফিডব্যাকটা বলছে যে এহসানের কনসেপ্টটা এটা খুবই পার্টিকুলারলি ইন্টারেস্টিং, কারণ এটা হচ্ছে ট্র্যাডিশনাল আমাদের যে জাস্টিসের, অলমোস্ট লাইক জাস্টিসের ভিতরে আমরা অনেক কথা ডিবেট করতেছি, এটা রেকগনিশনাল ডিস্ট্রিবিউটিভ, কোনো কিছুকে মিস হয়ে যাচ্ছে, এটার জন্য আরেকটা টাইপের জাস্টিস। এখন ধরেন আপনি ফ্রেমওয়ার্ক দেখবেন যে 5 টাইপের ডিস্ট্রিবিউটিভ, রেকগনিশনাল, এরকম করে করে অনেক ধরনের এনভায়রনমেন্টাল জাস্টিসের কথা হয়। এর বাইরে আমরা এটা নিয়ে কথা বলা শুরু করছি। এখন এই এহসানের কনসেপ্টটা
ইনসাফের জন্য কেন জরুরি, এটা হচ্ছে আমার মানে সর্ট অফ শেষ ভাগে এটাকে নিয়ে কথা বলতে চাই। এটার জন্য এই জন্য যে এহসান আর ইনসাফের সাথে সম্পর্ক কি আপনারা বলেন। এখন আমি একটু রেস্টও নেই, আপনারা বলেন। এহসান আর ইনসাফ মানে ন্যায় বিচার আর এহসানের বাংলাটা আমি আসলে বাংলা করি না, আমার কাছে এহসান ওয়ার্ডটাই ভালো লাগে, কারণ এটা আসলে ডিফিকাল্ট এটাকে নিয়ে আসা। আপনার কি মনে হয় যে এটা আপনার যাপিত জীবনে এহসান আর ইনসাফের তফাৎটা কি? আপনি বলেন, আপনি তো। আমার ধারণা হচ্ছে ইনসাফ হচ্ছে হক বুঝিয়ে দেওয়া, আর ইহসান হচ্ছে হকের অতিরিক্ত। এই ক্যাপিটালিজমের একটা মেইন ইস্যু হচ্ছে সারপ্লাস অফ ভ্যালু। সো এই সারপ্লাস ওয়ার্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অতিরিক্ত মানে এই অতিরিক্ত কে করে আবার? এখন আমার কথা হচ্ছে যে আমি এহসানের কই পাইছি? এহসানকে আমি পাইছি ওই বস্তির ভিতরে। এই যে স্টেটের এত জুলুম, এত কষ্ট, এনজিও এসে শুষে নিচ্ছে, ও এসে শুষে নিচ্ছে, আমি দেখতেছি। গল্প বলি, দেখেন করাইলে এই যে ইলেকট্রিক রিক্সা চালু হয়েছে, আচ্ছা একটা বাচ্চার খেলতেছিল, পায়ের উপর দিয়ে চলে গেছে, পাটা ভেঙে গেছে। এখন তো ভিতরে নাই কোনো মেডিকেল, মানে ফার্স্ট বা একদম যে ফার্স্ট রেসপন্স মেডিকেলের ভিতরে নাই। বাবা মা দুজনে গার্মেন্টসে চাকরি করে। ওই এলাকার এক নেতা ও কী করছে, ও হচ্ছে গিয়ে সব দোকান থেকে 20 টাকা করে তুলছে, এক মাথা থেকে টাকাগুলো তুলে পঙ্গুতে নিয়ে গেছে। ওই ছেলেরা প্লাস্টার করাইছে, প্লাস্টার করায় এনে ওর বাসার ভিতরে রেখে একটা ললিপপ হাতে দিয়ে রাখছে। বাবা মা চলে আসছে, এসে দেখছে। এই স্টোরিটা যখন আমাকে বলতেছে, তখন আমি বলছি যে ধরেন ওই লোকটা যে করছে কাজটা, এটা কিন্তু ট্রানজ্যাকশনালি করে নাই। ও আসার পরে বলে না যে টোটাল বিল হয়েছে 5,600 টাকা, এটা তুমি দিও। নো, এটা যদি আপনার কাছে মনে হয় যে এটা অনেক একটা মানে অদ্ভুত এক্সাম্পল, আপনারা প্রত্যেকে এহসানে পারদর্শী। কিভাবে? আপনার সাথে যখন রিক্সাওয়ালা দিয়ে আপনি যখন আসেন ফুলার রোড থেকে এখান পর্যন্ত আসছেন, এরকম কি দিন হয়েছে যে আপনি মানে 10 টাকা ভাড়া, আপনি যদি 10 টাকা তাকে 10 টাকা দিয়ে দেন, এটা হচ্ছে হক, তার হক। এই 10 টাকা যদি আপনি বলেন যে 10 বছর পরে আসেন, হক নষ্ট হচ্ছে। এই 10 টাকার সাথে আপনি যদি এইখানে এসে বলেন যে মামা আজকে তো প্রচণ্ড গরম, এই ভাই ওখানে পানির বোতল এক গ্লাস দেন তো, একটা লেয়ার অ্যাড হচ্ছে এখন। তার মানে আপনি যদি বলেন যে আচ্ছা আপনি 2 টাকা আজকে বেশি রাখেন, তার মানে আপনি যেটা আমার কাছে এভাবে চিন্তা করেন। আমরা যখন এটা লিখছি তখন ও এটা মুখে বলে নাই, কারণ যে রিড করতেছে সে ক্লাইমেট চেঞ্জের আইপিসিসির লিড অথর যে কমেন্ট দিচ্ছে, সে বলছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এখন মেজরিটারিয়ান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই যে সোশ্যাল জাস্টিস চাচ্ছি, এটা হচ্ছে হাইয়েস্ট চাওয়া। ঠিক আছে? অ্যান্ড কোরআনিক অন্টোলজিতে এটা হচ্ছে গিয়ে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম চাওয়া। কারণ আহসানু আমালা, আপনাকে পৃথিবীতে নাকি পাঠাইছে, কিসের জন্য আপনাকে পাঠাইছে? প্রত্যেকটা আমলের ভিতরে যাতে আপনি এহসান করতে পারেন। তার মানে আপনার কমান্ড ইজ আপনি ইনসাফ তো আপনি করবেন, বিকজ এটা সবচেয়ে পাস মার্ক। এখন আমাদেরকে ছোটবেলায় শিখাই দিয়েছিল একটা টেকনিক যে যদি 90 পাইতে চাও 100 মার্ক, 100 টার্গেট করো, জীবনে 100 পাবা না, 90 পাবা। তার মানে আপনি যদি একটা সোসাইটিতে আপনার হাইয়েস্ট আইডিয়াল হয় জাস্টিস, আপনি অবশ্যই এটার থেকে এক লেভেলের নিচে থাকবেন, কারণ আপনার এটা হাইয়েস্ট আইডিয়াল। অথচ উল্টাটা দেখেন যে আপনি যদি তাকে এই সারপ্লাস প্রোডাকশনটা যদি আপনার ডিজায়ার হয়, আপনি আসলে বেশিরভাগ সময় পারবেন না। আজকে বিরক্ত লাগার জন্য তো 10 টাকা ভাড়া 5 টাকা দেন না। বিরক্ত লাগার জন্য আজকে গরম কিনা আমি জানি না, কিন্তু যেটা মিনিমাম দিয়ে চলে আসি। একটা সোসাইটিতে যদি এটা প্র্যাকটিস হইতো যে সবাই চেষ্টা করতে এহসান করতে, তখন যে ইনসাফ করবে তাকে মনে হবে যে এত ও একটু এহসান আসলো না, বুঝতেছেন? এখন এইগুলো কাজ কেন বলতেছি? ডিলুজের সেন্ট্রাল কনসেপ্ট হচ্ছে ডিজায়ার। এটার আসলে কারেক্ট বাংলা কি ভাই, মানে একটু হেল্প মি, এটা কিভাবে? বাসনা। যদি আপনি বলেন বাসনা যখন তৈরি হয়, এই বাসনা, এটা খুব একটা ইন্টারেস্টিং পেপার আছে যে মিশেল ফুকো ডিলুজের বইয়ের মধ্যে ফরওয়ার্ড লিখছে 1000 প্ল্যাটোজের অথবা ক্যাপিটালিজম স্কিজোফ্রেনিয়া, অ্যান্টি ক্যাপিটালিজম এন্ড স্কিজোফ্রেনিয়া, যেই দুইটা যে কোনো একটা মধ্যে মিশেল ফুকো লিখছে।
অ্যান্টোনিও পেসা রাখছে। তো ওইটার মধ্যে ও লিখে দিছিল যে এই সেঞ্চুরি দিস ইজ আবার পাওয়ার, নেক্সট সেঞ্চুরি ইজ গোনা বি আওয়ার ডিজায়ার। হ্যাঁ, ভূমিকা এক্স্যাক্টলি। সো এই ডিজায়ার তার মানে আমি একটা সোসাইটিতে কি বাসনা করি, হ্যাঁ, এই বাসনা যে কিভাবে তৈরি হইতেছে, এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কনসেন্ট লেভেলের মানে নোয়াম চমস্কি লেভেল ফিলোসফিক্যাল কথা না। ডুলিউজের কথা হচ্ছে যে এটা আবার এই ডিজায়ার আবার লাকার ডিজায়ার না, এটা হচ্ছে নন লাকানিয়ান। লাকার ডিজায়ার ইজ অল অ্যাবাউট ল্যাক, একটা জিনিস নাই এই জন্য আমি এটা চাই। আর ডিলুজের ডিজায়ার আসতেছে নিটশের থেকে, নিটশের দিস আইডিয়া দ্যাট দেয়ার ইজ অলওয়েজ দিস সারপ্লাস অফ এক ধরনের উইল টু এক্সিস্ট, ওর এই ডিজায়ারটা পজিটিভ ফোর্স। এবং এই জন্য ডিলুজের এক ধরনের খুব পার্টিকুলার ফ্রেমিং আছে, যেই ফ্রেমিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের। সেটা হচ্ছে ডিলিউজ এই জন্য বলছে, দেখো যে পাওয়ার নিয়ে যখন আমরা কথা বলি, পাওয়ারটা একটা নেগেটিভ কনোটেশন না, যে পাওয়ার দেখাইছে, হ্যাঁ, আর ফ্রেঞ্চ হবে জোসা, এইটার এক ধরনের দুই ধরনের এটার ইন্টারপ্রিটেশন হয় আসলে। একটা হচ্ছে পাওয়ার ওভার, আমার পাওয়ার আছে যেমন আপনাকে চুরে মারা। আরেকটা হচ্ছে পাওয়ার টু ডু থিংস, পাওয়ার টু ওপেন দিস অ্যান্ড গিভ ইউ অ্যান অফার ইউ। এই পাওয়ার টু অ্যান্ড পাওয়ার ওভার, ইউজুয়ালি আমরা পাওয়ার ওভারটা ইজ দ্য অনলি রিডিং, সমাজে পাওয়ার আছে, হ্যাঁ উনি তো পাওয়ারফুল মানুষ, আমরা এভাবে মানে অন্য রিডিংটা ইজ অ্যাবসোলুটলি মিসিং। সো এইখানে আইগেন আমি তো নুক্তা দিচ্ছি, আপনারা ঘাটবেন অথবা জীবনও ঘাটবেন না, কোনো সমস্যা নাই। এটা আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ এই যে ফাউন্ডেশনাল ডিবেটটার মানে গোলপোস্টটাকে শিফট করা, এই গোলপোস্টটা তো শিফট না করার ফসলটা কি হচ্ছে এখন সেটা আমরা দেখতে পাচ্ছি গ্লোবালি। আপনি যদি এখন আপনার যদি ইনসাফ যদি লেন্স হয়, আপনি একটা জায়গা দেখান, একটা জিনিস দেখান যে বেইনসাফের বাইরে আমরা কেউ আছি, আপনি ইনসাফের এটা করতেছেন, এই যে এগুলো পড়তেছেন হাদি ভাইয়ের জন্য আপনি কাঁদতেছেন, এরপরে তো আইফোন 18 রিলিজ হলে আপনি দৌড় দিয়ে চিন্তা করবেন যে ইউকেতে ভাই একটা আসার সময় দেখো তো এটা এই বাংলাদেশের জেনুইন না। আইফোনের মধ্যে 76.3 মাইক্রোগ্রাম কপার আছে একটা সার্কিটের। এই কপারটা প্রডিউস হয় কোথায়? কঙ্গোতে। কে প্রডিউস করে? 6 বছরের বাচ্চা, যাদেরকে স্লেভ হিসেবে রাখছে, কারণ মাইনের চিপার ভিতরে ঢুকাই দিতে পারে ছোট বডি। এই কপারগুলোকে এক্সট্রাক্ট করতেছে, এটা আসতেছে, এটা এত হাত ঘুরে ঘুরে যায়, বাই দ্যাট টাইম এটা আসলে ট্রেস করার উপায় নাই, কারণ আপনি কোত্থেকে এটা কিনছে, হ্যাঁ, এটা সার্চ দিয়ে দেখবেন। তার মানে আপনি একটা অ্যাবসোলুট ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আছেন, যেটার আপনি জাস্ট যদি ম্যাটেরিয়াল ইকোলজিটা দেখেন, আপনি আসলে বলবেন যে ও মাই গড, আমার বেঁচে থাকা তো কষ্ট, আমি যদি এত ক্রিটিক্যাল হই আমি তো। আর আপনি এটা কিভাবে হ্যান্ডেল করবেন মনস্তাত্ত্বিকভাবে, এটা আপনার ব্যাপার। বাট আমি বলতেছি একটা দুনিয়া তৈরি হয়েছে একটা বেইনসাফির ফাউন্ডেশনে। বেইনসাফির ফাউন্ডেশনে আপনি চিল্লান এনভায়রনমেন্টাল জাস্টিস, ক্লাইমেট এমিশন, আপনি যখন বুঝতেছেন যে জাস্টিস দেওয়ার জন্য যেটুকু সেটুকুই তো কেউ করতেছে না। লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আমাদের দেশ থেকে গেছে, আমরা বলছি আমরা 200 বিলিয়ন আমাদের অ্যানুয়াল ক্ষতি হইতেছে, তোমরা কার্বন এমিশন করো, তোমরা হাই ইন্ডাস্ট্রি চালাও, কিন্তু আমার দেশের উপকূল স্যালাইন হয়ে যাইতেছে, মেয়েদের পিউবার্টি এই চেঞ্জ হয়ে যাইতেছে, স্যালাইন এত স্যালাইন ওয়াটার, এই যে স্যালিনিটি ইন্ট্রুশন হইতেছে এই দুনিয়ার এই ফ্রেমের মধ্যে। এখন আপনি বলবেন যে ভাই জাস্টিসে তো দেয় না, আপনি এখন আর বেশি চান। হ্যাঁ আমি চাই, কারণ আপনি তো এটা পার্শিয়ালি অন করতে পারেন না, আপনি বলতে পারেন না যে হ্যাঁ আমার, কারণ হচ্ছে কারণ আপনাকে তো ওই যে বলছেন না যে বিকেন্দ্রিক করতে হবে, আপনি টুক করে কোরআন থেকে একটা জিনিস নিতে পারবেন না, কারণ কোরআনিক অন্টোলজিতে কোরআন নিজেকে বলতেছে আমার টার্মস অফ কন্ডিশন কি, তুমি আমারে কেমনে তুমি আমার সাথে নেগোশিয়েট করবা। এখন যদি এটা না দেওয়া থাকতো, যে ভার্সে বলছে যে পার্শিয়ালিটি করো না, যে একটা জিনিস নিচ্ছ একটা জিনিস নিও না, হ্যাঁ আপনি যদি এটা নেন করেন এটা করতে পারেন, বাট ও বলতেছে যে ইফ ইউ হ্যাভ টু সি দ্য ফুল এক্সটেন্ট, তাহলে তুমি কনসেপচুয়াল তুমি অন্য জিনিসগুলো নিবা। এখন এইটা হচ্ছে যে আপনি তার মানে আপনার তখন একটা তাওহীদের এপিস্টেমোলজি লাগবে, আপনি কোরআনিক অন্টোলজিতে কাজ করতে গেলে আপনার অন্য লাগবে। এটা আপনি বিলিভার হয়েও করতে পারেন, নন বিলিভার হয়েও করতে পারেন, কারণ যারা কন্টেম্পোরারি ফিলোসফিতে অনেকেই আছে যারা হচ্ছে কি এইথিস্ট বাট ও খ্রিস্টান অন্টোলজিতে কাজ করতেছে, বাইবেল স্টাডি করছে। সো ইট ইজ নাথিং টু ডু উইথ ইয়োর স্ট্যান্স
বাট আমি বলবো কিছুটা তো মেসি। এত ক্লিন সেপারেশন কি হয়? এত ক্লিন সেপারেশন হয় না। তো এই আমার কাছে, আমি আমার কাজ নিয়ে আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে দেখতে পারেন। আমার একটা রিসেন্ট কাজ আছে, সেটা চলতেছে, চলমান। এটার নাম হচ্ছে 1000 ওয়েটল্যান্ডস। 1000 ওয়েটল্যান্ডস হচ্ছে এ 1000 ওয়েটল্যান্ডস দিলুজকে, দিলুজের বইয়ের নাম ছিল 1000 প্ল্যাটোস। আমি এখন আর কি 1000 ওয়েটল্যান্ড, আমি তো একটা ডেল্টার মানুষ, ডেল্টা এত বড় একটা বিশাল ডেল্টা, আমি মানে এই ডেল্টায় দাঁড়াইলে আমরা কীভাবে কথা বলি, হ্যাঁ, এই ডেল্টার কথাবার্তার ধরন কি একই রকম? এই জিনিসটা এখন এখন আমি এক্সপ্লোর করতেছি এগেন। এই যে দেখেন, আমি তো ফিলোসফার না, এই জন্য আমার সুবিধা হচ্ছে যে আমি তো বাউন্ড না ডিসিপ্লিনের নর্মসে। আমার কাকে স্কোর করতে হবে, কাকে সাইড করলে ভালো, কে আগে চেক করবে যে ওদেরকে সাইড করে না, ও তো জানেই না। আমার যেহেতু এটা গায়ে লাগতেছে না, আমি তো আমার মনের খুশিতে লিখতে পারতেছি। আমি যখন দেখতেছি যে আব্বাস উদ্দিনের গানের মধ্যে লেখা যে মানে হোয়াট ইজ দ্য অন্টোলজিক্যাল প্রেমিস, আমায় ভাষায় লিরে লাস্ট যেটা লিখছি এটা না হচ্ছে ওয়েটনেস এগেন্স্ট দ্য থ্রি গডস। থ্রি গডসের আসতেছি আমি, থ্রি গডস বলতে কি বুঝাইতেছে এটা তো আসতেছি। ওয়েটনেস আমার বলছে যে আমার ভাষায় লিরে, আমায় ডুবাই লিরে। এখন যেই ল্যান্ডস্কেপে ধরেন ইংল্যান্ডের রিভার কি, ইংল্যান্ডের রিভার হচ্ছে গিয়ে এই টেবিলের এই মাথা ওই মাথা দুই সাইডটা বাঁধানো, ওর নদী এরকম। সেই ফিল্ডে নাকি 7টা নদী আছে। আমি একদিন নদী খুঁজতে গেছি, আমি নদীটা পার হয়ে গেছি, কিন্তু আমি আসলে বুঝি নাই যে পিছের ওইটা ছিল নদী। এরকম ধরেন, এখন বুঝতেছেন ওর ওয়েটনেসের কনসেপ্ট, এটা নিয়ে তো অফকোর্স আপনারা কাজ দেখতে পারেন। একজন বাংলাদেশি ছেলে আছে কাজ করতেছে, মানে আমাদের কন্টেম্পোরারি, লাবিব হোসেন, কর্নেলে পিএইচডি করছে। ও পিএইচডি করছে ডিকলোনিয়াল ওয়েটনেস। আমার নদী কি চিন্তা করেন তো, আমার নদী এখন প্রবলেম হয়েছে যে ব্রিটিশরা এসে দেখছে যে নদী যদি আমার কোনো সময় হয় 10 কিলোমিটার আর কোনো সময় হয় 2, মানে শুকায় গেছে, আপনি যদি আপনার কাজ যদি হয় ট্যাক্স নেওয়া, আপনার বেশি লাগবে ল্যান্ড, আপনি কি চাবেন? আপনি বলবেন যখন সবচেয়ে চিপা ওইখানে বলো যে এটা নদী। কারণ আপনি যদি বলেন যখন ফুল মনসুন আমার পুরাটা ফ্লাডেড, এটা হচ্ছে নদীর এক্সটেন্ট, আর যেটা নদীতে এটা ট্যাক্স লাগবে না, তাহলে তো অফকোর্স আপনি আইসা দেখছেন যে চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে এখানে। আমি ম্যাক্সিমাইজ করব ল্যান্ড না, তার মানে আপনি ড্রাইনেসের একটা কনসেপ্ট নিয়ে আসছেন, খুব স্ট্রিক্ট বাউন্ডারি। আর আপনি যখন গ্রামের মানুষের জন্য বলছেন যে নদী, হ্যাঁ নদী তো একসময় এরকম, একসময় আরেক রকম। এই যে কিরকম জানি একটা ওসপারো না একটা ফ্লুইডিক ভাবে আমরা কথা বলি, এইটা আমার কাছে এটা একটা ফাউন্ডেশনাল ডিফারেন্স, একটা অন্টোলজিক্যাল ডিফারেন্স আছে আমরা যেভাবে চিন্তা করি। তো এইটা আমি বলতেছি, এই ওয়েটনেস এগেনস্ট দ্য ড্রাই মডার্নিটি, এইটা হচ্ছে আমার প্রেমিস কথা বলার জন্য। যে আমি এখান থেকে তাকায় গ্রামে আপনি এখন যান, এবং এই জন্য দেখবেন যে অনেক জিনিস সোশ্যালি আমরা একভাবে দেখি, রিয়ালিটিতে পয়দা করে বুঝি। আপনি এখন গ্রামে চায়ের দোকানে 4 জন কথা বলতেছে, আপনি যে ওখানে বসছেন তারা এখন এক লাইনে কথা বলতেছে যে অমুক দল ভালো ভালো ভালো। আপনি চিন্তা করেন তো আমাদের সোশ্যাল সিনারিও, ও তাল দিতে থাকবে, বুঝতেছেন? ডিসকোর্সটা ইজ নট অ্যাবাউট হেগেলিয়ান, তুমি থিসিস দিছো, এই আমার অ্যান্টিথিসিস তরবারি, আসো আমরা দুইজন মিলে সিনথেসিসে যাই। ডিসকোর্স কি এরকম? আমাদের এখানে খুব ফ্লুইড, আস্তে করে মিলে গেছে। হয়তো অনেকক্ষণ পর বলবে বা কিন্তু ভাই এটা কিন্তু ওর এগেনস্টের স্ট্যান্সটা বাড়ি আস্তে আস্তে এই ধরনের সোর্ট অফ একটা, মানে পানি যেরকম একটা ভিজায় ফেলে, আস্তে করে পানি উঠতেছে, ভিজে গেছে, এই ভিজে যাওয়ার ক্যাপাসিটি, আমি এইটাকেই বলতেছি এই ওয়েটল্যান্ডিক থট। বাংলা এটার বাংলা আমরা একসাথে অনেক চিন্তা করে বলতেছি জল ও জমিন, এবং এখানেও পলিটিক্স অফ ওয়ার্ড আছে না, জমিন, কিন্তু জলও তো আমার রিয়ালিটি। জল তো মানে আমার এই ওয়েটল্যান্ডের এই 4000 বছর ধরে আমার যে সিলসিলা, এখানে তো জলও ছিল, জমিনও আছে, এই সব কিছুকে মিলে এই জল ও জমিনের ভাবনা। সো এটার মধ্যে আমি লাস্ট যে এপিসোডটা সেটা কেন লিখলাম, এটা সবই হচ্ছে বেইনসাফির 3টা বেইনসাফিকে। এখন আপনি দেখেন, এখন যদি আপনি বলেন যে ভাই সব বেইনসাফ, এই প্লাস্টিক তো পলিউশন করে করছে, মেঘনা গ্রুপ তো করাপশন করছে, আপনি তো দাঁড়াইতে পারছেন না রিয়েলিটিতে, কারণ এই রিয়েলিটি তো টক্সিক, প্রতিটা জিনিসের মধ্যে বেইনসাফি। এখন আপনার তো এক ধরনের হ্যান্ডেল লাগবে রিয়েলিটিতে, কারণ as much as theory is theoretical, there is nothing so much more important than theory that is really practical. এখন আমরা যখন থিওরি, আমার পিএইচডি সুপারভাইজার এটা বলছিল যে
যখন তুমি একটা পেন্টিং লাগাও ওয়ালে, পেরেক দিয়ে পুঁতছো একটা তার কাটা, তারপর একটা পেন্টিং টাঙাইছো, তুমি কি হাতুড়িটা পাশে দিয়ে রাখো? কেউ হাতুড়ি দিয়ে রাখে পাশে? না। বলছে যে থিওরি তো এরকম, তুমি একটা জিনিস একটা টুলের মতন, তুমি একটা টুল দিয়ে, তোমার কি সবসময় সাইটেশন দিতে হবে? তোমার কি সবসময়, তুমি যদি সত্যি সত্যি অন্টোলজিক্যাল ট্রান্সফরমেশন হয়, এটা ম্যানিফেস্টেড হবে, এটা ম্যানিফেস্টেড হবে এপিস্টেমোলজিতে, এটা ম্যানিফেস্ট হবে মেথোডোলজিতে, এটা ম্যানিফেস্ট হবে আপনার। কিন্তু এটা আর কি এই জন্য ধরেন আপনি দেখবেন যে সো ইট ইজ নট এগেইনস্ট সাইটেশন, বাট এটার পয়েন্টটা হচ্ছে ফাউন্ডেশনাল। আপনি যদি চিন্তার জায়গাগুলোকে স্কিপ করতে চান, ইট হ্যাজ টু বি মোর অর্গ্যানিক দেন কনসাসলি আমি যেহেতু উনি এটা বলছে সেহেতু আমি এটা। এই কথাটা বলার এই জন্য কারণ আমি রিসেন্টলি যে বইটা একটা যেটা থেকে এই 3 গডসের কথাটা আসছে, সেটা হচ্ছে আলী হারফুশ। আলী হারফুশ বই লিখছে, বইটার নাম হচ্ছে এগেনস্ট দ্য ওয়ার্ল্ড। এগেনস্ট দ্য ওয়ার্ল্ড। ও বলছে এখানে 3টা গডের কথা ও বলছে। 3টা গড হচ্ছে, বলছে এগেনস্ট দ্য 3 গডস। আমি এখান থেকে তার থেকে আমি চুরি করছি। ওই 3 গডস হচ্ছে দ্য সভারেন ইন্ডিভিজুয়াল, ক্যাপিটালিজম এবং নেশন স্টেট। নেশন স্টেট। এখন আপনি বুঝেন, ও কিন্তু এটা বলতেছে না যে এই 3টা জিনিস খারাপ। ও বলতেছে এই 3টাকে আমরা গড হিসেবে নিছি, এটাকে ইনভায়োলেবল হিসেবে নিছি, এটা এক ধরনের ফেটিশাইজেশন হয়েছে, এক ধরনের ডেইফিকেশন হয়েছে। হ্যাঁ, এটা আমি না, এটা অনেকে তো যে অনেকদিন আগে থেকে আই এম শিওর ডুগলাসের মাথায় 50টা সাইটেশন চলে আসছে। কে কে বলছে নেশন স্টেটে এই যে দাঁড়াইতে হবে রিচুয়ালের মতন, এটা প্রত্যেকটা জিনিস। ক্যাপিটালিজমের ক্ষেত্রেও আমরা কিন্তু যে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু ভাই আমার ওইটা তো আসলে চেঞ্জ করা যাবে না, আমরা এটা মেনে নিচ্ছি। সোভারেন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেখানে আমরা মানে অফকোর্স এটা তো আপনারা জানেন যে যেখানে ধরেন কোরআন এটাও বলতেছে যে গডের ডেফিনেশন কি, গড কে কে হইতে পারে। কারণ গড হইতে পারে বলছে যে ফুরকান 43 এইটা বলা যে হ্যাভ ইউ নট সিন দোজ হু হ্যাভ টেকেন দেয়ার ডিজায়ারস অ্যাজ দেয়ার গড। তার মানে আপনি শিরক তো আপনার নিজের ভিতরে করার মেশিনারি রেডি আছে, যেটা আপনার নাফস, তাই না? কারণ এই শিরকটা আসলে অন্টোলজিক্যাল শিরক, আর আপনি তো এটা আসলে মূর্তি পূজার সেন্সের না। কনসেপচুয়ালি আমরা অনেকগুলো জিনিসকে এক ধরনের ধরে নিচ্ছি যে এটা ধ্রুব, এই ধ্রুব, এবং এইটার থেকে আমরা তা আপনি বেইনসাফি যে জিনিসগুলোকে কেন্দ্র করে হয় সেটা যদি আপনি একদমই ধ্রুব ধরে নেন, তাহলে আপনি একটা ক্রিটিক্যাল আলাপই করতে পারবেন না। এখন ইমাজিনারি নেশন নিয়ে, নেশন স্টেট নিয়ে আপনার এটার অর্থ কিন্তু এটা না যে এটা হচ্ছে অ্যান্টি নেশন কথাবার্তা। এটা হচ্ছে নেশন স্টেটকে অথবা সোভারেন ইন্ডিভিজুয়ালকে অথবা ক্যাপিটালিজমকে আপনি ধরে নিচ্ছেন যেটা হাইয়েস্ট আইডিয়াল, তখন আপনি এটা থেকে আর বেরোতে পারছেন না। এই জন্য ধরেন ক্যাপিটালিস্ট রিয়েলিজম নিয়ে বলছে যে এখন আমরা এমন একটা জায়গায় আসছি, মার্ক ফিশারের বই ক্যাপিটালিস্ট রিয়েলিজম বলছে যে এটার বাইরে আর আমরা কোনো কিছু চিন্তা করতে পারছি না। আমার এই এখন আমি চিন্তা করতেছি যে এই 3 ধরনের চিন্তার বাইরে যখন আমি এই যে আমি যখন কুড়িগ্রামে গেছি, একদম বর্ডারে, হ্যাঁ একদম বর্ডারে একটা ওই যে যারা হচ্ছেন ওখানে যারা থাকে চরের ভিতর, উনি 3 বার চেঞ্জ করে বছরে বাড়ি। এবার গত বছর, কারণ এখন ফ্লাড এত বেশি চেঞ্জ হয়েছে ক্লাইমেট চেঞ্জের জন্য, বাড়ি চেঞ্জ করতেছে। উনি আসলে মাঝে মধ্যে উনারা বর্ডারে যদি বিএসএফ না থাকতো, তার আসলে ওইখানে তার সাবজেক্টিভিটিতে নেশন স্টেট এত উইক, ও তো অন্য সাবজেক্টিভিটিতে আছে ওই ফ্লাডে। সো এইরকম একটা জায়গায় একদম আপনি যদি একদম ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্র থেকে সবাই কি একই রকম এই সাবজেক্টিতে আছে? আমরা এই কথাগুলো, প্রশ্নগুলো, এই ডিসকাশনগুলো শুধু কথা বলতে চাই, কারণ অনেক সময় এই যে ধরেন নেশন স্টেটের এই যে চেতনা, এই যে এগুলো দিয়েই তো বেইনসাফি হয়েছে, অনেকগুলো জিনিস দিয়ে বেইনসাফি হয়েছে। এবং এটা প্রবলেমেটিক না যে নেশন স্টেট আছে, এটা প্রবলেমেটিক যে এটাকে ইনভায়োলেবল কেউ চিন্তা করতেছে, সো এটা ডিসকাশনই করতে পারছে না। এখন আপনি চিন্তা করেন যে আব্দুল্লাহ ওচালানের ওর আইডিয়া হচ্ছে মানে মিউনিসিপালিজম এক ধরনের আছে, ডিসকাশন করতেছে যে কিভাবে হইতে পারে। এটা তো এক ধরনের পিওর ফিলোসফিক্যাল ডিসকাশন, যে আমরা আমাদের এই যে আমরা বিকেন্দ্রীকরণের কথা বলতেছি, যে আমাদের সবাই ঢাকা কিছু হলে যে না এটা দেশকে ডিসেন্ট্রালাইজ করা লাগবে, এটাকে ওই কাজটা না হওয়ার আমার মনে হয় যে কারণ আমরা তো ফিলোসফিক্যাল আলাপটাই করতে পারতেছি না।
একটা ফিলোসফিক্যাল আলাপ যদি আপনি করতে পারেন, সেটা আস্তে আস্তে সোসাইটিতে ডিসকাস হবে, পার্কুলেটেড হবে। কিন্তু এখন আমরা কনসেপচুয়ালাইজ করতে পারতেছি না যে একদম এই কেন্দ্র যদি আমরা যদি আচ্ছা মনে করি যে বাংলাদেশ একটা সমষ্টিগত অনেকগুলো ছোট ছোট বাংলাদেশের মতন, যেখানে এইভাবে যদি আমার যদি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আরো বেশি ইনসাফ হবে। কারণ তাহলে ওই পাসপোর্ট অফিসে ঢাকার এখানে এসে একটা পেনশন তোলার জন্য এখানে আসতে হচ্ছে, এই বেইনসাফি আপনি বন্ধ করবেন কেমনে? আপনার তো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, অ্যাডমিনিস্ট্রেটিভ এটার আগে আপনাকে অনেক আগে আপনার এই বোধ থাকতে হবে যে ভাই আমরা যদি সুইজারল্যান্ডের মতন হয়, সুইজারল্যান্ডে 12টা ক্যান্টন, ওদের হচ্ছে প্রাইম মিনিস্টার বাই রোটেশন, প্রত্যেক বছর একটা করে প্রভিন্সের ও প্রাইম মিনিস্টার। সুইজারল্যান্ড তো নেশন স্টেট হিসেবে অনেক স্টেবল, ওর তো প্রভিন্স গুলাকে আলাদা করতে ওর তো প্রবলেম হচ্ছে না, কারণ ও এটাকে কনসেন্ট্রেট করতে দিচ্ছে না, একটা পাওয়ারটা একটা সেন্ট্রালাইজ জায়গায় যেতে দিচ্ছে না। সুতরাং আপনি এই যে এই তিনটা, এই সোভারেন জানেন, সোভারেন সেলফ জুলুমের একটা মেইন হাতিয়ার। কারণ সোভারেন সেলফ বলতেছে যে আমি বুঝতেছি এটা হচ্ছে, আমি আইন হাতে তুলে নিচ্ছি, আমি তো এখানে করতে পারবো, আমি এটা করতে পারবো, আমি যে ডিউ ডিলিজেন্স লাগবে না, ডিউ প্রসেস লাগবে না, কারণ আমি ইজ দ্য ল গিভার। এই আমিত্ব এমন একটা সোসাইটি যেখানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অ্যালগোরিদম আপনাকে আরো আমি বানাইতেছে। যে মুহূর্তে আপনি বলছেন যে আমি তো এই জিনিসটা পছন্দ করি, ও শুনে ও এখন শুধু ওইটার অ্যাড দিচ্ছে। এখন দেখেন যে এই ক্যাপিটালিজম, একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে ওর দরকার আরো বেশি আমি, যত আমিকে বানানো যায়, যত ভেঙে ভেঙে, কারণ আমির ডিজায়ারগুলো ডিফারেন্ট। তখনই আপনি আরো নতুন প্রোডাক্ট লাগবে, তখন আপনার মার্কেট এক্সপেনশন হবে, যতভাবে আপনি করতে পারেন। এই দুই আমি এবং ক্যাপিটাল, পুঁজি এবং আমি, এই দুইকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে আপনি যদি ডিসিশন মেকিং খুব লোকাল লেভেলে নিয়ে আসেন তাহলে তো সমস্যা, তাহলে এটা আবার ডিফিকাল্ট। কারণ মানুষজন বলতে পারে যে আমি এখানে আমাদের এলাকার জন্য আমরা এরকম করব। তখন দেখা যায় যে একটা সেন্ট্রাল ল অথরিটি নেশন স্টেট লেভেলে হইলে ভালো। আরো যদি ভালো হয়, কিছু কিছু যদি IMF এর লোনের নামে আপনাকে আরো কন্ডিশন দিয়ে দিতে পারে, যেটা আপনি আপনার এলাকায় যে মানুষটাকে তার উপর চাপাই দিবেন। তার মানে এই পুঁজির, হ্যাঁ এই পুঁজি, তো পুঁজি, আমিত্ব, এই পুঁজিত্ব এবং বাংলাগুলো জঘন্য হচ্ছে আমি বুঝতেছি না, আমার তো মাথায় ট্রান্সলেট চিন্তা করতে হচ্ছে। এই পুঁজি, আমি এবং এই যে তিন গড, এই ডেইফিকেশন, এই ফেটিশাইজেশনের এগেনস্টে ইনসাফের আলোচনাগুলো কেমনে হইতে পারে? ইনসাফের আলোচনাগুলো এই আনুষাঙ্গিক যেই কনসেপ্টগুলো নিয়ে কথা বলা ডিসকমফোর্ট, কারণ বলবে যে এটা তো আরোপিত ভাষা, এটা আসলে আমি যখন রিসার্চার হিসেবে তো আমার কনসেপচুয়ালের জন্য যেটা যেখান থেকে লাগতেছে আমি তো এটা চিন্তা করার জন্য আনতেছি। সো এটা আই এম নট কনসার্নড অ্যাজ এ রিসার্চার যে এটা কোত্থেকে আসতেছে। এবং এই তিনটার এগেনস্টে আসলে আমরা কিভাবে ইনসাফের কথাটা বলতে পারি, যেটা আবার এক ধরনের এই ডিসকাশনগুলো সমাজে হইলে মানুষের কাছে যখন আস্তে আস্তে এরকম লাগবে যে ওই যে বলতেছিল না যে আমার শত্রুরও যদি আমার পানি মানে শত্রুও যদি তার বিরুদ্ধে আমি ইনসাফ চাই, ওইরকম একটা সোসাইটি যদি আমার বেস লাইন করতে হয় তাহলে আমাকে এমন কিছু চাইতে হবে কালেকটিভলি, আমার ডিজায়ারটা এমন একটা জায়গায় যাইতে হবে যে ওই এহসান না করলেই আমার মনে হয় যে কম করা হইতেছে, তখন ইনসাফটা হয়ে যাবে আমাদের বেসিকতম একটা চাওয়া। সো সেই ল্যান্ডস্কেপ অফ ডিজায়ারের জন্য ইনশাল্লাহ আমরা সবাই কাজ করবো ইন আওয়ার অল ক্যাপাসিটি। এইটুকু বলে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ।